ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলের একটা নতুন এপিসোডে। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটার এক্সপ্লেনেশন এবং রিভিউ শেয়ার করব, সিনেমাটার নাম জাট। মুখ্য চরিত্রে অভিনয় করেছে সানি দেওয়াল। গত সপ্তাহে ঈদ উপলক্ষে রিলিজ হয়েছিল সালমান খানের সিনেমা সিকান্দার। ঈদের সেলিব্রেশন প্লাস বলিউডকে ডাউনফল থেকে টেনে তোলার ব্যাপারে সিকান্দার নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম। বেশ একটা বড়সড় এক্সপেকটেশন নিয়ে সিকান্দার দেখতে গেছিলাম। যতটা এক্সপেকটেশন নিয়ে সিকান্দার দেখতে গেছিলাম তার 20% এক্সপেকটেশনও কিন্তু সিকান্দার পূরণ করতে পারেনি। 1 বছর বয়সে এসে সালমান খানের থেকে যে ধরনের সিনেমা আমরা এক্সপেক্ট করছি, যে ধরনের ব্যবসায়িক সফলতা আমরা সালমান খানের থেকে আশা করছি, সালমান খান কিন্তু সেটা ডেলিভারি করতে পারেনি। ঠিক 1 সপ্তাহ পরেই 68 বছর বয়সী সানি দেওয়াল আমাদের সামনে নিয়ে এলো তার নতুন সিনেমা জাট। সিকান্দারের করুণ পরিণতি দেখার পরে যখন জাট দেখার জন্য থিয়েটারে ঢুকেছিলাম, এক্সপেকটেশনটা কিন্তু ততটা হাই লেভেলের ছিল না। কিন্তু জাট দেখে যখন থিয়েটার থেকে বেরিয়ে এলাম তখন বুঝতে পারলাম যে 68 বছর বয়সে সানি দেওয়ালের মধ্যে এখনো কি একটা অসম্ভব ক্ষমতা রয়েছে মানুষকে এন্টারটেইন করার, এবং দর্শক সানি দেওয়ালের কাছ থেকে ঠিক যেরকম সিনেমা আশা করে ঠিক সেরকম একটা সিনেমায় সানি দেওয়াল সাউথ ডিরেক্টর গোপীচাঁদ মালিনের সাথে হাত মিলিয়ে আমাদেরকে উপহার দিয়েছে। তো চলো সময় নষ্ট না করে আগে সিনেমাটার গল্পটা নিয়ে একটু আলোচনা করা যাক। শ্রীলঙ্কার জঙ্গলে মিলিটারিদের তত্ত্বাবধানে কাজ করার সময় 4 জন লেবার একটা বড় সোনার বাক্স খুঁজে পায়। সেই বাক্সের বিপুল পরিমাণ সোনা দিয়ে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তারা মিলিটারিদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং সমস্ত মিলিটারিকে সেই জঙ্গলে মার্ডার করে সেখান থেকে তারা পালিয়ে চলে আসে নদীপথে ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের মতুপল্লী নামে একটা গ্রামে তারা আশ্রয় নেয় এবং তাদের প্রাপ্ত সেই সোনার সাহায্যেই তারা লোকাল পুলিশ এবং লোকাল পলিটিশিয়ানকে হাত করে নেয়। তারপর ধীরে ধীরে সেইখানে তারা তাদের আধিপত্য বিস্তার করতে থাকে এবং নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য তারা কোনো রকম কম্প্রোমাইজ করে না। যখনই কেউ তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, মাথা তুলে প্রতিবাদ করার চেষ্টা করে, তাদের একমাত্র পরিণত হয় মৃত্যু। আর এভাবেই 15টা বছর কেটে যায়। আর এই 15 বছরে তারা যে কত মানুষকে খুন করেছে এবং গায়েব করে দিয়েছে তার সংখ্যা ছিল আনকাউন্টেবল। 15 বছর পরে কিন্তু আমরা এটা দেখতে পাই যে 4 জন শ্রীলঙ্কা থেকে পালিয়ে এসেছিল, তাদের মধ্যে 2 জন কিন্তু আর তাদের সাথে নেই। বাকি যে 2 জন রয়েছে এবং 40টা গ্রামে তাদের অত্যাচারের রাজত্ব চালাচ্ছে, তাদের মধ্যে বড় ভাই তার নাম রণতুঙ্গা এবং তার ছোট ভাই তার নাম সমুলু। তাদের 2 ভাইয়ের অত্যাচারের লেভেলটা এতটাই ভয়ঙ্কর যে শুধুমাত্র গ্রামবাসীরাই, পুলিশ প্রশাসন সবাই এখন তাদেরকে সমীহ করেই চলে। এর মধ্যে আমরা দেখতে পাই ভারতবর্ষের প্রেসিডেন্ট যে চরিত্রে অভিনয় করেছে রামায়া কৃষ্ণন, তার কাছে একটা ডেলিভারি বক্স আসে এবং সেই ডেলিভারি বক্সের মধ্যে ছিল একটা চিঠি এবং সেই চিঠির নিচে ছিল 8 থেকে 10টা কাটা আঙুল এবং সেই চিঠিতে প্রেসিডেন্টের উদ্দেশ্যে রণতুঙ্গা সম্বন্ধে লেখা ছিল। রণতুঙ্গার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই প্রেসিডেন্টকে সেই চিঠিটা লেখা হয়েছিল এবং প্রেসিডেন্ট এই চিঠিটা পাওয়ার পরে সিবিআই চিফ সত্যমূর্তি যে চরিত্রে অভিনয় করেছে জগপতি বাবু, তাকে নির্দেশ দেয় যে সে যেন ইমিডিয়েটলি সেই গ্রামে যায় এবং সে নিজে গিয়ে ব্যাপারটা ইনভেস্টিগেট করবে এবং রাষ্ট্রপতিকে তার রিপোর্ট জমা দেবে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, মোটাপল্লী গ্রামের যে সমস্ত যুবক নিজেদের হাতের আঙুল কেটে প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিল যে তাদের উপর কি ধরনের অত্যাচার হচ্ছে সেটা বোঝার জন্য, সেই খবর পৌঁছে যায় রণতুঙ্গার কাছে। রণতুঙ্গা এবং তার লোকজন তাদের প্রত্যেককে বিভৎসভাবে গলা কেটে খুন করে এবং মাটির নিচে চাপা দিয়ে দেয়। কাহিনীর প্রথম 30 মিনিট প্রায় সিনেমার মূল অ্যান্টাগনিস্ট রণতুঙ্গা এবং তার ভাই সমুলুর ক্যারেক্টার এবং তাদের ভয়াবহ অত্যাচারকে দেখানোর জন্যই পরিচালক ব্যবহার করেছে। এরপরে কাহিনীতে এন্ট্রি হয় আমাদের সিনেমার মূল প্রোটাগনিস্ট সানি দেওয়ালের। সানি দেওয়াল ট্রেনে করে ট্র্যাকিং এর জন্য যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় তার ট্রেনটা দাঁড়িয়ে যায় কারণ তাদের ট্রেনের আগে একটা মালবাহী ট্রেন খারাপ হয়ে গেছে। হাতে যেহেতু তার 4-5 ঘন্টার সময় ছিল এবং খিদে লেগেছিল, সেজন্য রেল লাইন থেকে বেশ কিছুটা দূরে সে একটা খাবার দোকানের সন্ধান পায় এবং সেখানে সে খেতে চলে যায়। যেহেতু সে পাঞ্জাবি, সেহেতু তার ইচ্ছা ছিল সে একটু রুটি ডাল খাবে, কিন্তু রুটি ডাল সেখানে সে পায় না, সে সেখানে পায় সাউথ ইন্ডিয়ান খাবার। তো সেখানে সে সাউথ ইন্ডিয়ান খাবার ইডলি নিয়ে খেতে বসে যায়। ঠিক সেই সময় সেখানে 10-12 জন গুন্ডার আবির্ভাব হয়। তারা যখন সেই হোটেলের মধ্যে এন্ট্রি করে, একজনের ধাক্কায় সানি দেওয়ালের হাত থেকে তার ইডলির থালাটা পড়ে যায়। তারা সেটাকে ভ্রুক্ষেপ করে না। সানি দেওয়াল তখন তাদের উঠে গিয়ে বলে যে আমার ইডলির থালা তুমি ফেলে দিয়েছো, অতএব সরি বলে। তারা তো আশ্চর্য হয়ে যায় যে তাদের এরিয়াতে বাইরের কেউ একজন এসে তাদেরকে সরি বলতে বলছে। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে যায় সানি দেওয়ালের সাথে তাদের হাতাহাতি শুরু যায় এবং সেখানে তারা সানি দেওয়ালের হাতে খুব বাজেভাবে মার খেয়ে যায়। 2 বছর মার খাওয়ার পরেও তাদের একজন সানি দেওয়ালকে থ্রেট দেওয়ার চেষ্টা করবে যে তুই জানিস আমি কাদের লোক। সানি দেওয়ালের কথাটা শুনে মাথা ঘুরে যাবে। অ্যাকচুয়ালি তারা ছিল লোকাল পলিটিশিয়ান রামাসুবা রেড্ডির লোক। সানি দেওয়াল তখন তাদেরকে নিয়ে চলে যাবে রামাসুবা রেড্ডির বাড়িতে। রামাসুবা রেড্ডির বাড়িতে গিয়ে সরি ডিমান্ড করবে। রামাসুবা তাকে সরি তো বলতে চাইবে না, উল্টে তার নিজের লোকজন দিয়ে আবার তাকে মারার চেষ্টা করবে। তো অ্যাজ ইউজুয়াল সানি দেওয়ালের হাতে রামাসুবার লোকজনও মার খাবে। সানি দেওয়ালের হাতে মার খাবার পরে রামাসুবা রেড্ডি আবার সানি দেওয়ালকে বলবে যে তুই জানিস আমি কার লোক। জিজ্ঞাসা করলে সুবা রেড্ডি তখন তাকে বলবে যে সে সমুলুর লোক। সানি দেওয়াল তখন তাকে নিয়ে চলে যাবে সমুলুর কাছে। সমুলু তখন বেশ কিছু সরকারি কর্মচারীকে থ্রেট দিয়ে তাদেরকে ব্ল্যাঙ্ক পেপারে জমির দলিল বানানোর জন্য এক জায়গাতে আটকে রেখেছিল এবং প্রাণের ভয় দেখিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছিল। এখানেও আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে যেটা ঘটেছিল সুব্বা রেড্ডির বাড়িতে। সানি দেওয়ালের হাতে সমুলু এবং তার লোকজন প্রচন্ডভাবে মার খেয়ে যাবে। সানি দেওয়ালের হাতে মার খাবার পরে সমুলু আবার তাকে বলবে যে তুই জানিস আমি কার ভাই।
সুমুলুর মুখে এই কথা শোনার পরে সানি দেওয়াল বলবে, ঠিক আছে, তুই যার জোরে আমাকে থেত দেওয়ার চেষ্টা করছিস, আমি তার থেকেই সরি শুনবো। এরপরে সানি দেওয়াল যতগুলোকে মেরেছে এতক্ষণে সবগুলোকে একটা ট্রাকে ভরে চলে আসে রণতুঙ্গার বাড়িতে। রণতুঙ্গার বাড়িতে এসে সে রণতুঙ্গার থেকে আবার সরি ডিমান্ড করে। রণতুঙ্গা তো বুঝতে পারে না ব্যাপারটা কি হলো। সানি দেওয়াল তখন পুরো ঘটনাটা তাকে শর্টে বলে দেয় যে এক প্লেট ইডলির জন্য কি করে সেই ঘটনাটা একটা ভাঙাচোরা হোটেল থেকে রণতুঙ্গার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। রণতুঙ্গা তখন সানি দেওয়ালকে কিছু বলবে না, সে বরং নিজের ভাইকেই বকা দেবে এবং সে বুদ্ধিমানের মতো সানি দেওয়ালকে সরি বলে দেবে। এরপরে রণতুঙ্গার বাড়ি থেকে যখন সানি দেওয়াল বেরিয়ে যাচ্ছে তখনই তার মাথায় একটা ব্যাপার স্ট্রাইক করে। সে যখন রণতুঙ্গার বাড়িতে এন্টার করছিল তখন সে একটা পুলিশের গাড়ি দেখতে পায় যেটা কিনা ঢেকে রাখা ছিল এবং রণতুঙ্গার বাড়ির ভিতরে যখন সে ঢোকে তখন সে দেখতে পায় আনাচে কানাচে 2-4টে পুলিশের ড্রেস পরে আছে। এই ব্যাপারটা যখন তার মাথায় স্ট্রাইক করে তখন সে আবার ঘুরে দাঁড়ায় এবং পুলিশের ড্রেসগুলোকে এদিক ওদিক থেকে নিজের হাতে তুলতে থাকে এবং সে লক্ষ্য করে পুলিশের পোশাকের উপরে যে নেম প্লেট গুলো লাগানো আছে সবগুলোই মেয়েদের নাম লেখা রয়েছে। তখন সে বুঝতে পেরে যায় যে বাড়িটার মধ্যে কিছুটা ঘোটালা রয়েছে। তো ঘোটালাটা কি সেটা জানার জন্য একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। অ্যাকচুয়ালি রণতুঙ্গা যে যুবকদের গলা কেটে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছিল তাদের ডেড বডি যখন খুঁজে পাওয়া যায় এবং পুলিশ ইনভেস্টিগেশন করতে আসে, সেই ইনভেস্টিগেশন টিমে 6 জন লেডি পুলিশ ছিল এবং যাদের এসআই ছিল বিজয় লক্ষ্মী, যে চরিত্রে অভিনয় করেছে সাইনিকের। তো তারা যখন গ্রামে ইনভেস্টিগেশন করতে আসে কেউ রণতুঙ্গার বিরুদ্ধে কিছু না বললেও একটা বাচ্চা ছেলে রণতুঙ্গার নামটা বলে দেয়। বিজয় লক্ষ্মী তখন তার পুলিশ বাহিনী নিয়ে রণতুঙ্গাকে গ্রেপ্তার করার জন্য রণতুঙ্গার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রণতুঙ্গার বাড়ির মধ্যেই রণতুঙ্গার বউ যে চরিত্রে অভিনয় করেছে রেজিনা, সেই সমস্ত লেডি পুলিশ অফিসারকে আটকে রাখে। শুধুমাত্র যে তাদেরকে আটকে রাখে তাই নয়, তাদের শরীরের সমস্ত পোশাক খুলে নেয়, তার পাশাপাশি তাদের উপর যৌন নিপীড়ন করা হয়। ব্যাক টু প্রেজেন্ট সিচুয়েশন, সানি দেওয়াল খুঁজতে খুঁজতে সেই সমস্ত লেডি পুলিশ অফিসারের খোঁজ পেয়ে যাবে যে তাদেরকে ওই বাড়ির মধ্যে কোথায় আটকে রাখা হচ্ছে। সানি দেওয়াল যখন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবে সেখানে আবার আমরা রণতুঙ্গার লোকেদের সাথে সানি দেওয়ালের একটা হাই লেভেল অ্যাকশন দৃশ্য দেখতে পাবো। এরপরে রণতুঙ্গা সানি দেওয়ালকে চ্যালেঞ্জ করবে যে আশেপাশের 40টা গ্রাম তার হাতের মুঠোয়, অতএব এই এরিয়া থেকে সানি দেওয়াল এবং ওই লেডি পুলিশ অফিসাররা কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। রণতুঙ্গা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সানি দেওয়াল 6 জন লেডি পুলিশ অফিসারকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে আমরা দেখতে পাই সানি দেওয়াল যখন লেডি পুলিশ অফিসারদের নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, রণতুঙ্গার বিশাল বাহিনী তাদেরকে অ্যাটাক করে। সানি দেওয়াল তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে, চেজিং এর একটা পর্যায়ে গিয়ে রণতুঙ্গার একজন লোকের হাতে একজন লেডি পুলিশ অফিসার ছুরি দ্বারা বাজেভাবে আহত হবে এবং একটা পর্যায়ে গিয়ে ওই লেডি পুলিশ অফিসার মারা যাবে। লেডি পুলিশ অফিসারটা মারা যাওয়ার আগে জল খেতে চাইবে। সেই গ্রামের মধ্যে সানি দেওয়াল এবং বাকি 5 জন লেডি পুলিশ অফিসার জলের জন্য সবার কাছ থেকে সাহায্য চাইতে থাকবে, কিন্তু তারা সাহায্য পাবে না কারণ সেই গ্রামে কোনো জনমানব ছিল না। বয়স্ক বৃদ্ধ মহিলা জল নিয়ে আসবে কিন্তু জল খাওয়ার আগে লেডি পুলিশ অফিসার মারা যাবে। বন্ধুরা, এই ছিল সিনেমার ফার্স্ট হাফ, যার 80% জুড়ে ছিল সানি দেওয়ালের 2.5 কিলোগা হাতের অ্যাকশন এবং হাই ভোল্টেজ ডায়লগ বাজি। এই হাই ভোল্টেজ ড্রামার মধ্যেও আমরা এমন কিছু ডায়লগ শুনতে পাবো যেটা কিনা সিরিয়াস নোটে বলা হবে কিন্তু তার মধ্যে কমেডির পাঞ্চ লুকানো থাকবে। এরপরে সিনেমা যখন সেকেন্ড হাফে এন্ট্রি করবে, সানি দেওয়াল যখন এনকোয়ারি করবে যে এই গ্রামের ম্যাক্সিমাম লোক কোথায় গেল, আমরা একের পর এক কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাবো। আমরা দেখতে পাবো ওই গ্রাম কেন এত ফাঁকা, গ্রামের বেশিরভাগ মানুষকে কেন মেরে ফেলা হয়েছে এবং এই গ্রাম এবং তার আশেপাশে 40টা গ্রামের মধ্যে এমন কি আছে যার জন্য রণতুঙ্গা হাজার হাজার লোককে মেরে ফেলতে কোনো রকম দ্বিধাবোধ করছে না। দেখতে পাবো শ্রীলঙ্কার জঙ্গলে লেবার হিসেবে কাজ করার আগে রণতুঙ্গার ব্যাকড্রপ কি ছিল। রণতুঙ্গার পাশাপাশি সিনেমার কাহিনী যখন ধীরে ধীরে ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকবে, ডিরেক্টর খুব বুদ্ধি করে আমাদের সামনে সানি দেওয়ালের পরিচয়টা ধীরে ধীরে প্রকাশ করবে। অ্যাকচুয়ালি রণতুঙ্গা মোটবল্লী এবং তার আশেপাশে 40টা গ্রামকে পুরোপুরি ফাঁকা করে দিতে চাইছিল, আর তার কারণ হচ্ছে ওই সমস্ত গ্রামের মাটিতে একটা মহামূল্যবান খনিজের সন্ধান পাওয়া গেছিল, আর সেটা ছিল ইউরেনিয়ামের সাবস্টিটিউট থোরিয়াম। আর একটা বিদেশি কোম্পানি যারা কিনা সুইজারল্যান্ড থেকে তাদের ব্যবসাকে পরিচালনা করে, তারা চাইছিল ওই সমস্ত থোরিয়ামকে কালেক্ট করার জন্য। আর এই জন্য তারা লোকাল এমপি কে হাত করে এবং লোকাল এমপি তখন রণতুঙ্গাকে অফার দেয় যে এই সমস্ত গ্রামকে যদি খালি করে দিতে পারে রণতুঙ্গা, তাহলে রণতুঙ্গাকে 25,000 কোটি টাকা দেওয়া হবে। এবং এই 25,000 কোটি টাকার লোভেই রণতুঙ্গা ওই আশেপাশের সমস্ত গ্রামের সমস্ত মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে। এরপরে আমরা দেখতে পাবো সানি দেওয়াল, বিজয় লক্ষ্মী এবং বাকি লেডি অফিসারদের নিয়ে পুলিশ স্টেশনে আসবে। পুলিশ স্টেশনে আসার পরে সে রণতুঙ্গার নামে কমপ্লেন করবে এবং এফআইআর লেখার জন্য পুলিশ অফিসারকে বলবে। পুলিশ অফিসার যখন রণতুঙ্গার নাম শুনবে এফআইআর লেখার সময়, তারা এফআইআর তো লিখবেই না, তার উপরে তারা সানি দেওয়ালকে মেরে সেখানে বেঁধে রাখবে এবং রণতুঙ্গার ভাই সমুলুকে খবর দেবে। সমুলু তখন তার দলবল নিয়ে পুলিশ স্টেশনে আসবে এবং বাধা অবস্থায় সানি দেওয়ালকে পেয়ে সমুলু তার উপর নিজের শক্তি প্রদর্শন করবে। আলটিমেটলি শেষ পর্যন্ত সমুলু তার লোকজনকে নিয়ে সানি দেওয়ালকে তো মারতে পারবে না, সানি দেওয়াল পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ অফিসার সমুলু এবং তার দলবলকে মেরে এখানে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। আর গল্পের এই পর্যায়ে এসে আমরা সানি দেওয়ালের আসল পরিচয় জানতে পারবো। আমরা জানতে পারবো সানি দেওয়ালের নাম বলদেব প্রতাপ সিং এবং তার যে প্রফেশন সেটা জানার পরে দর্শকদের মধ্যে রীতিমতো একটা হইচই পড়ে যাবে। সেই কথাটা আর আমি তোমাদের সামনে রিভিল করছি না। প্রফেশনটা অ্যাকচুয়ালি কি ছিল আমি চাইবো তোমরা যখন থিয়েটারে সিনেমাটা দেখতে যাবে সেখানে গিয়ে তোমরা সেই ব্যাপারটাকে এনজয় করো।
পরে সিনেমার ক্লাইম্যাক্স, সেখানে বলদেব প্রতাপ সিং এবং রণতুঙ্গার ফেস অফ হবে এবং সিনেমার শেষে বলদেব প্রতাপ সিং রণতুঙ্গাকে মারার জন্য সমস্ত গ্রামবাসীদের হাতে তুলে দেবে এবং গ্রামবাসীরা রণতুঙ্গাকে ফাঁসিতে ঝুলিয়ে পরপারের রাস্তা দেখিয়ে দেবে। তো সিনেমার গল্প এখানে শেষ। চলো এবার আমরা চেষ্টা করি সিনেমার যে যে ডিপার্টমেন্ট বুঝতে পারি সেই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে সিনেমাটা রিভিউ করার। বন্ধুরা, এই সিনেমাটা দেখার পরে সিনেমার বেশ কিছু ডিপার্টমেন্ট আমার ভালো লেগেছে। তো সবার আগে আমি যার কথা বলবো সিনেমার ডিরেক্টরের কথা। সিনেমার ডিরেক্টর গোপীচাঁদ মালিলানি। বিশাল আকারে সুপার ডুপার হিট না করলেও তার প্রত্যেকটা সিনেমা হিট এবং সুপারহিট ছিল, যার সিনেমার মধ্যে দিয়ে বলিউডে তিনি পা রাখলেন এবং আমি বলবো প্রথম বলেই তিনি ছক্কা মেরেছেন। 68 বছর বয়সী সানি দেওয়ালকে নিয়ে সে এমন একটা অ্যাকশন সিনেমা তৈরি করেছে যা আজ পর্যন্ত বলিউডে কোনো ডিরেক্টর করতে পারেনি। আগে সানি দেওয়ালকে কিন্তু আমরা অনেক অ্যাকশন সিনেমাতেই দেখতে পেয়েছি, কিন্তু যার সিনেমাতে সানি দেওয়ালকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা এক কথাই ছিল অনবদ্য। সিনেমাটা দেখার সময় কিন্তু আমার এক মুহূর্তের জন্য কখনো মনে হয়নি যে সানি দেওয়ালের বয়স 70 হতে চলেছে। এই বয়সে এসে সানি দেওয়ালের পোটেনশিয়ালকে এত সুন্দরভাবে ইউজ করতে মনে হয় কোনো বলিউড ডিরেক্টর করতে পারতো না। প্রোটাগনিস্ট হিসাবে সানি দেওয়ালের পাশাপাশি অ্যান্টাগনিস্ট হিসাবে রণদীপ হুডাকে সুন্দরভাবে ব্যবহার করেছে ডিরেক্টর গোপীচাঁদ। এতদিন বলিউডে আমরা রণদীপ হুডাকে যেভাবে দেখেছি তার থেকে একটা পুরোপুরি ব্যতিক্রমী চরিত্রে পরিচালক রণদীপ হুডাকে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। তবে এই সিনেমার কাহিনী বিন্যাস এবং ক্যারেক্টার এক্সপ্লেনেশনের ক্ষেত্রে পরিচালক কিন্তু একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা করেছেন। আর সেটা কি, আমরা নর্মালি যখন সিনেমা দেখতে যাই আমরা দেখতে পাই যে সিনেমার যে পজিটিভ ক্যারেক্টার থাকে, সিনেমার হিরো কিংবা হিরোইন, তাদের ক্যারেক্টার এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কিন্তু বেশি জোর দেওয়া হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে সিনেমার যে প্রোটাগনিস্ট সানি দেওয়ালের থেকে সিনেমার যে অ্যান্টাগনিস্ট রণতুঙ্গা, যে চরিত্রে অভিনয় করেছে রণদীপ হুডা, তার চরিত্রকে এক্সপ্লেন করার ক্ষেত্রে পরিচালক গোপীচাঁদ বিশেষভাবে নজর দিয়েছে। একটা ডিরেক্টরের জন্য কিন্তু এটা খুবই রিস্কি ম্যাটার, তবে গোপীচাঁদ খুব সাহসিকতার সাথে সেই রিস্কটা নিয়েছে এবং সেই রিস্ক নেওয়াতে সে 100% সফল হয়েছে। বন্ধুরা, এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন এবং রিভিউ। আমার ব্যক্তিগতভাবে সিনেমাটা খুবই ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে সানি দেওয়ালের অ্যাকশন খুবই পছন্দ করি। বলিউডে সানি দেওয়ালকে আমার একমাত্র অভিনেতা মনে হয় যার আশেপাশে যদি 100 জন লোক থাকে এবং 100 জন লোককে যদি সে একাই মেরে দেয় সেটাকে অবাস্তব মনে হবে না। সানি দেওয়ালের জায়গায় যদি বলিউডের অন্য কোনো হিরোকে দিয়ে এই ক্যারেক্টারটা করা হতো তাহলে সেটাকে মোটেই বিশ্বাসযোগ্য মনে হতো না। তবে এই সিনেমার একটাই মাইনাস পয়েন্ট, যে সমস্ত অডিয়েন্স ফ্যামিলি ড্রামা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা নাই। মূলত অ্যাকশনধর্মী সিনেমা পছন্দ করে এই সিনেমাটা মূলত তাদের জন্য। আর সানি দেওয়াল যেখানে রয়েছে, তার 2.5 কিলো হাত যেখানে রয়েছে, সেই সিনেমাটা যে আদ্যপান্ত একটা অ্যাকশন সিনেমাই হবে সেটা নিয়ে কোনো রকম সন্দেহ না রেখেই এই সিনেমাটা দেখতে যাওয়া উচিত। দলের অ্যাকশন, সানি দেওয়ালের ডায়লগ এবং সিনেমার যত প্লট এবং টুইস্ট ছিল সবকিছু মিলিয়ে আমার তো পয়সা ওষুধ। আমি রেফার করবো আপনারা এই সিনেমাটা দেখতে যেতে পারবেন। 200-300 টাকা দিয়ে টিকিট কেটে এই সিনেমাটা দেখলে আপনাদের পয়সা বৃথা যাবে না। বাদ বাকি আজকের মধ্যে এখানেই শেষ করছি। আমার রিভিউ এবং এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা সিনেমাটা দেখবেন কি দেখবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে যদি সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী রিভিউ পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো সিনেমা দেখবেন এবং অবশ্যই হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।